নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। তার আগে আপনারা জানেন মানসিকভাবে ছাত্রছাত্রীরা টোটালটাই অনিশ্চিত একটা জীবনযাপন করছেন। তার কারণ কেউ জানে না কবে সিবিএসসি হবে, কবে টেট হবে, কবে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং হবে, কবে স্কুল ফাইনাল হবে, কবে মাধ্যমিক হবে, এই উচ্চ মাধ্যমিক হবে, কবে সিবিএসসি হবে, আইএসসি হবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা একটা আনসার্টেনটির মধ্যে চলছেন। তাই ডিটেলস ব্যাপারটা বলে দেবে ব্রাত্য বোস মিনিস্টার এবং বিশেষ করে আমার মনীষ জৈন সেক্রেটারি এবং মহুয়া এবং কল্যাণবাবু আছেন, যারা উচ্চশিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ আছেন। তারা ডিটেলসটা বলে দেবেন। ডিটেলসটা আমরা বলছি না, কারণ ডিটেলসটা আমাদের কাজ নয়, ওদের কাজ। আমরা শুধু ইন প্রিন্সিপাল বলছি যে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে মাধ্যমিক আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব, কিন্তু কোভিডের দূরত্ববিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে, এগুলো আমরা ভেবেছি। তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধে হয়। বাড়ি সামনাসামনি হলো, তাহলে অনেক দূর বাসে উঠে যেতে হয় না, এবং কি করে কম করে নেওয়া যায়, আরও সাবজেক্টগুলোকে আরও কমিয়ে ফেলা যায়। পরীক্ষা তো নিতে হবে, না হলে তো উচ্চ মাধ্যমিকেটা আগে দিয়েছি আমরা এই কারণে যে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে হায়ার এডুকেশনে বিভিন্ন জায়গায় তাদের অ্যাডমিটেড হতে হয়, এবং আমরা যদি আগে উচ্চ মাধ্যমিকটা না করি তাহলে তারা গ্র্যাজুয়েশনের আগে কে কোথায় কোন কোর্সে ভর্তি হবে, কি করবে না করবে, কম্পিটিশানে তারা যাতে সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশন স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ জন্য তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে। আর মাধ্যমিকেরটা যেহেতু এটা আমাদের ঘরের মধ্যে, তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি। আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই এটা কি টানতে পারছো না ভালো করে? মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি, আর আবশ্যিক বিষয় আছে 7টা। যেমন মনে করবেন ভাষা 1, ভাষা 2, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এইরকম টাইপের। মোট 7 দিন লাগবে। অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে। বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো, শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া। বুঝতে পারছেন? নিজ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব। সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র সংরক্ষণ বন্টন, স্থানীয় পুলিশ থানা, যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে, যাতে কাউকে দূরে যেতে না হয়। উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানেই। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা মার্কশিট একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই, তাই তো আলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো। এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি, চেঞ্জ না করে যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্যই। কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার ওপরও কোনো বাঁধ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। তারা খোলামেলা মনে রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন। বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক।
আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র। উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে, যেগুলো বললাম। আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে। আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা করবে। তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরও সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে সে 5টা কোয়েশ্চেনই হয়তো কমন পেয়ে গেল। সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক। আর বাদবাকি প্রোটোকল বা ডেট, এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছে মধ্যশিক্ষা পর্ষদে, এটা বাদবাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2nd উইক, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের ওপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর 2 হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে। অপশন কোয়েশ্চেনে 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল। আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম। এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়। তাহলে কী হবে, একটা দিন এতগুলো পরীক্ষা তো হচ্ছে না অত্যাবশ্যক, সুতরাং সুবিধা হবে। আপনারা ভাগ করে 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 পরীক্ষা ক্লাসগুলো দিয়ে এগুলো নিজেরা করবেন, এগুলো একটু দেখে নেবেন। থ্যাংক ইউ মনীষ, বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা নেই তো? আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা বললাম? তারপরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ওটা আলাপনের সাথে আলোচনা করে নেবেন, কারণ হি নোজ দিজার ডিটেলস। আপন কাগজটা রেখে দাও, এটা ব্যাংকে জমা রেখে দাও। থ্যাংক ইউ কল্যাণবাবু, মহুয়া এবং মনীষকে আগে ছেড়ে দিলাম। তোমাদের তো ডিজাস্টারের কাজে দেখতে হচ্ছে, কোভিড টোভিড দেখে নিও। থ্যাংক ইউ। আর বাপ্তুকে ডাকলাম না, তার কারণ হচ্ছে ওর কোভিড হয়েছিল, আবার এখন কি বেরোতে পেরেছে না? কিন্তু কোভিড ভালো হয়ে যাবার, নেগেটিভ হবার পরেও 17 দিন বেরোনো উচিত নয়, দেখে নাও। এবার আলাপন ডিজাস্টারের মিটিং চিফ সেক্রেটারি শুরু করবেন। প্রেস থাকুক আমাদের সাথে। আগে কার কি রিপোর্ট আছে সেটা বলে দিক। আজকে পর্যন্ত যদি আর কারো কোনো রিপোর্ট থাকে। ইকো হচ্ছে কেন এটা? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপনি তো দিনের পর দিন এবং সারা রাজ্যে কেউ নবান্নে যেভাবে মনিটর করেছেন, তার ফলে যেটা মূল বিপর্যয় সেটা বেশ খানিকটা রুখে দেওয়া গেছে এবং পশ্চিমবঙ্গে এবার অনেকটাই ইন্টিগ্রেটেড ভাবে এবং খুব অর্গানাইজ ভাবে ক্ষয়ক্ষতি বহুদূর পর্যন্ত রোধ করা গেছে, প্রাণনাশ কম হয়ে গেছে। গতকালের পর থেকে আমরা তারপর প্রাথমিক ক্ষয়ক্ষতি একটা বিভিন্ন বিভাগ এবং ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে ডিটেইলে একটা রিপোর্ট আনিয়েছিলাম। এটা ভেরি ভেরি প্রিলিমিনারি এস্টিমেট এবং সেই এস্টিমেট হয়তো আরো ছাড়িয়ে যেতে পারে। হিউজ ড্যামেজ হ্যাজ বিন কজড টু ডুয়েলিং হাউসেস, বহু কাঁচা বাড়ি পড়ে গেছে বিশেষ করে। তো আপনি সবটাই এবং পাকা বাড়িও যেগুলো আছে, ধরো কাঁচা, হয়তো এমনি একটা পাকা বাড়ি তুলে দিয়েছে, কোনো ফাউন্ডেশন নেই, কিছু নেই, সেরকমও কিন্তু অনেক বাড়ি পড়ে গেছে। তারা কিন্তু বড় লোক নয়, যারা গ্রামে একটা এমনি ছোট পাকা বাড়িও করে তারাও কিন্তু খুব যে বড় লোক তা নয়। আজকে কিন্তু সবাই করে এটা, সুতরাং সেগুলোও কিন্তু আমাদের নজর রাখতে হবে। মনে করা হচ্ছে, আপনি সবচেয়ে ভালো জানেন যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে নদীর উপকূলবর্তী রিভারাইন কোস্টাল বেল্টে এবং পূর্ব মেদিনীপুরে এবং অন্যান্য জেলার মধ্যে হাওড়াতেও প্রচুর ড্যামেজ হয়েছে এবং আরো বহু জেলায়, সব মিলিয়ে অন্তত পক্ষে ভেরি প্রাইমারি এস্টিমেটে 3 লক্ষ বাড়ি, 3000 কোটি টাকার তার ক্ষয়ক্ষতির মূল পরিমাণ, 3 লক্ষ বাড়ি ড্যামেজ হয়েছে। কৃষি জমিতে
ডিপার্টমেন্ট ব্রিজ হওয়ায় ফ্লাড ওভারটপ করায় এগ্রিকালচার এন্ড হর্টিকালচারে প্রিলিমিনারি এস্টিমেট হচ্ছে 1.16 লাখ হেক্টর ড্যামেজ হয়েছে, অর্থমূল্যে অন্ততপক্ষে 2000 কোটি টাকার ড্যামেজ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অ্যাসেস করে এভাবে নাম নিয়ে বলো সবগুলো নিয়ে আমরা 15,000 কোটি টাকার মতো ড্যামেজ এখনো পর্যন্ত আমরা পেয়েছি। এবং এছাড়াও আজকেও মনে রাখতে হবে কতগুলো টর্নেডোর নামে, কতগুলো টর্নেডো মানে হাফ টর্নেডো বা ফুল টর্নেডোর মানে ঘূর্ণিঝড় হয়ে গেছে। যেমন অশোকনগরে অনেকগুলো বাড়ি ভেঙেছে, তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, শান্তিপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, নদিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, বহরমপুরে যেমন বাদ পড়ে 2 জন মারা গেছে। এইরকম কলকাতার ওপর দিয়েও কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড় হয়ে গেছে। এইরকম অনেক জেলায় জেলায় পরে তোমরা হয়তো রিপোর্ট পাবে আরও অনেক ঘূর্ণিঝড় অনেক জায়গায় হওয়াতে আজকেও কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইটা কিন্তু তোমার অঙ্কটা পরে প্লাস হবে। এখন মোটামুটি একটা 15,000 কোটির মতো আমরা লস পেয়েছি, কিন্তু আমাদের আরও ফিল্ডে গিয়ে দেখতে হবে। ফিল্ডে এখনও কেউ অতভাবে নামতে পারেনি। ওপরটা যতটা আমাদের যে মানচিত্র আছে বা জিওগ্রাফি আছে বা ডেন্সিটি অফ পপুলেশন আছে বা এগ্রিকালচারাল ফিল্ড আছে, সেগুলোর ওপর ভিত্তি করে এই ক্যালকুলেশন হয়েছে। কিন্তু এরপরেও ফিল্ডে গিয়ে গিয়ে সার্ভে হবে, এবং সেই ফিল্ডে সার্ভে হতে জলটা না কমলে তো আপনারা পারবেন না। সুতরাং ইট উইল টেক সাম টাইম। সুতরাং আমি মনে করি যে হেলথের দিক থেকে নারায়ণ তুমি রেডি আছো, তোমরা একটু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো না কিছু টিম, যদি তারা যেখানে যেখানে বন্যা হয়েছে মানে জল ঢুকে শেল্টারগুলো হয়েছে, যেখানে শেল্টারে অনেক লোক আছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো টু সেন্ড সাম টিম। यस मैडम, আমরা কতবারও আপনাদের ইনস্ট্রাকশন মতো করা হয়েছে, সেম ডে আমরা আজকে লোকেশন সাথে কথা বলি সেগুলোকে অর্গানাইজ করে নিচ্ছি। মোটামুটি আমাদের যে জেলাগুলোর সাথে কথা হয়েছে, জলটা আমাদের প্রত্যেক এলাকা থেকে নেমে গেছে, সার্ভিসেস আরম্ভ করা হয়েছে। ক্যাম্পগুলোতে প্রচুর মানুষ হয়েছে ম্যাডাম, সেখানে মেডিকেল টিম ইনক্লুডিং আশা এএনএম সবাই ভিজিট করছেন। ওখানে আমরা জলের অ্যারেঞ্জমেন্টগুলো সব দেখে দিচ্ছি। এখন অবধি কোনো ডায়রিয়াল আউটব্রেক পাওয়া যায়নি। ভ্যাকসিন আপনার ম্যাডাম নর্মাল ড্রাগ সাপ্লাই, ওআরএস বা ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আছে। সাপে কাটা ওষুধ, সাপে কাটা ওষুধ ম্যাডাম প্রচুর সংখ্যায় আছে। আমরা ওদেরকে বলেছি এখন যখন লোকদের বাড়িতে পেতে সেই সময় সমস্যাগুলো লোকে করে, সেগুলো সকলকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় একরকম সাপ আছে, কামড়ালেই সঙ্গে সঙ্গে মরে যায়, এরকম নানা রকম ব্যাপার আছে। সুতরাং ওদিকটা বেশি করে কেয়ার নিতে হবে, সাগর এরিয়াগুলো, সুন্দরবন এরিয়াগুলো। यस मैडम, उनके कार्तिक আমাদের জল গতকাল ইমার্জেন্সিতে ঢুকেছিল, সেই জলগুলো নেমে গিয়েছে। আমাদের বিদ্যুতের খুব ভালো কোঅর্ডিনেশন হয়েছে, যেখানে যেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল সেখানে আবার ফিরে এসছে। প্রিকশনারি সাহায্যগুলো বন্ধ করা হয়েছিল। সেগুলোতে ম্যাডাম পুরো মোটামুটি সিস্টেম ঠিক মতো চলছে। স্পেশাল কেয়ার আমরা দিতে বলেছি প্রেগনেন্ট উইমেন। হ্যাঁ, প্রেগনেন্ট উইমেন, বাচ্চা। यस मैडम, যাদের এক্সপেক্টেড ডেটস গুলো আছে তাদেরকে স্পেশালি আমরা টেক কেয়ার করছি, কোনো অসুবিধা না হয়। যেখানে ভ্যাকসিন আমাদের নর্মাল স্টোরগুলো ওষুধে যেগুলো ডাউন করেছিল সেগুলোকেও ম্যাডাম রিপোর্ট করা হয়েছে, সেজন্য কোনো আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। বাকি গতকাল আপনি যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন পুরো টিম মিলে সেরকমই কাজ করছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো, ওদের কিছু ডাক্তার আছে যারা প্রাইভেটও প্র্যাকটিস করে, তারা যদি টিম করে করে একটু ব্লকগুলোতে যায়, বিশেষ করে যে ব্লকগুলো বেশি অ্যাফেক্টেড। এটা তোমার হয়তো ম্যাক্সিমাম 30-35টা ব্লক হবে খুব বেশি অ্যাফেক্টেড। 30-35টা ব্লকে তো একদিন যেতে পারলো না, ধরো একদিন একটা জেলায় গেল, আরেকদিন আরেকটা জেলায় গেল, আরেকদিন আরেকটা জেলায় গেল, বা নিয়ারেস্ট টিম যারা আছে, তোমার অনেক ডাক্তার আছে, কোয়াক ডাক্তার যাদের বলা হয়, যাদের আমরা যেন কি একটা নাম দিয়েছি, সামাজিক বন্ধু বা কিছু একটা নাম দিয়েছে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক। তো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যারা, তাদেরও যদি একটুখানি গিয়ে গিয়ে দেখে নিতে বলো, আর তোমরা অনলাইনে কিছু নির্দেশ দিয়ে দাও, যেটা আমরা কোভিডের ব্যাপারে করছি, তাহলে দে উইল বি হেল্পফুল অলসো। यस मैडम, আমরা শেয়ার করতে ম্যাডাম এটাকে এগিয়ে যাচ্ছি, যেমন আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আইনের সাথে একটু ব্যবস্থা করছি। ইরিগেশন বলুক, নবীন ইরিগেশন বলো। তোমার আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? এত কংক্রিট, সেটা নয়, হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, জলের স্রোত ছিল, সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? সবটা ভাঙেনি না, মাঝে মাঝে ভেঙেছে। আরেকটা নতুন কাজ হচ্ছিল, সে কাজ হওয়ার মধ্যে এটা এসে যাওয়ার পরে ওই কাজটাও, যেহেতু পুরো কাজটা কমপ্লিট হয়েছিল না বলে নষ্ট হয়েছে। তার কারণ
হচ্ছে এটা তোমরা করতে করতে টাইম নিচ্ছ, কবে শেষ করার কথা? আজকে বলো তো ক বছর হলো কাজটা করতে? 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? কতদিন ধরে তোমরা মনিটরিং করো? কেন এতদিন টাইম লাগে? Yes, না, নো, আমি নিজে দেখেছি, আমি বারবার আমার 10 বার ঘোরা হয়ে গেল, তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে। প্রতিবারই বলছে হচ্ছে 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 হচ্ছে। কে করছে না? তো ইরিগেশন করছে। নিজের কাজ ম্যাডাম ব্যাকেট বসিয়ে দিতে হবে। আরে ভাই, আমার তো দরকার নেই ওরা করছে কি কে করছে, আমার দেখার দরকার নেই। কাজটাকে নেগলেক্ট করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। টাকা কি কম নিচ্ছে না? টাকাটা টাইম মতো নিচ্ছে না, তাহলে কেন তারা তো ম্যাগনেটিস বার্নিং হোক আর যেই হোক, কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গা টাকাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে। যে কাজটা তৈরি হচ্ছে সে কাজটা কেন এতদিন টাইম লাগছে? আর এগুলো কি করে চট? আর দেখো বিদ্যাধরী ব্রিজ, বিদ্যাধরী নদী প্রত্যেকটা ভেঙে গেছে। আগের বার তাহলে আমফানের পরেও তোমরা কাজ করলে, কত টাকা দিয়েছিলে আমফানের পর, এবং সেই জায়গাগুলো কতগুলো ভাঙলো? তাহলে তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো? কি করব? কোনটা হবে বলো? আমাদের যে কাজ করা হয়েছিল সেটা আমাদের ওখানে 2 ধরনের কাজ আছে সুন্দরবনে। একটা হচ্ছে পাকা যে কাজ করা হচ্ছে সেটাতে কোনো ড্যামেজ হয়নি, কিন্তু যে কাঁচা যে মাটির কাজ হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ওভারলপ হয়ে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে আপনাদের সময় যে কাজ করা হচ্ছিল তার 30-40% কাজ ব্রিজ হয়েছে। কারণ যে 2 মিটার উপরে যে সার্চ হয়েছিল নতুন জলে, সেটা একটা ছিল পুরো কোটায় ছিল, তারপরে হাওয়া, তারপরে যেটা সাইক্লোন, এই বলে 3টা মিশিয়ে এরকম এক্সপেকটেশন ছিল না। আর একবার যদি যে মাটির বাঁধের উপরে যদি চলে যায় তাহলে স্কাবিংও ওটার সাথে সাথে হ্যাঁ বলো, বলো তোমার মিটিং চালু করো না, তোমরা করো। হ্যালো হ্যালো, না ঠিক আছে বলো। দেখো তো, আমি ফাইন্যান্স মিনিস্ট্রিকে বলবো যে প্লিজ টেক কেয়ার। তোমরা দেখো আমফানে কোন কোন জায়গাগুলো সারানো হয়েছিল এবং তার মধ্যে কত পার্সেন্ট ভেঙে গেছে, কেন ভাঙলো? তাহলে সে যখন জানে জলের স্রোত আসলে আবার ভেঙে যাবে, তাহলে সেই কাজ আমি কেন করলাম? 4 ভাগের জায়গা আমি 1 ভাগ করতে পারতাম, 1 ভাগও আমার টিকে থাকতে পারতো। তাহলে আমি জেনে শুনে কেন বিষ পান করছি? একদম টাকা ছাড়বে না। ইরিগেশনের টাকা ছাড়বার আগে স্টেট তোমাদের আমি বলছি, পিডব্লিউ এর ইরিগেশনকে এটা মনে রাখতে হবে। একটা টাস্ক ফোর্স করো, যারা আগে দেখবে টেন্ডার থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার ইট ইজ ইন এ প্রপার ওয়ে অর নট। তারপরে তোমরা কাজগুলো করো। গভর্নমেন্টের টাকা এত সস্তা নয়। প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর ঝড় হবে, কোথার থেকে পাবো? একদিকে কোভিডে বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, একদিকে প্রতি বছর হাজার হাজার, আগের বারও আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে আমফানে। প্রতি বছর একটা নেচারের একটা ফিনোমেনা হয়ে গেছে, একটা হয় দুর্যোগ নয় বন্যা। তো প্রতি বছর এতগুলো করে টাকা জলে ঢালতে পারছি না। আমি মানুষকে সহায়তা দেবো, জলে আমি এত টাকা ঢালবো না, সেখানে আমাকে অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। আমি বারবার তোমাদের আগের বারও বলেছিলাম গাছের কথা, আমি বারবার বলেছি সেই ঘাসের কথা। ম্যানগ্রোভ যে বললো 5 কোটি ফুটবে, কোথায় কত ফুটেছে? এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো এনভায়রনমেন্টকে। 5 কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল, কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো। আগের বারে যে বড় বড় ভাষণ দিল, কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট কে আছে? ডাকুনি। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কে দেখে? বিবেক কি আছে এখানে? ওদের তো ডাকা উচিত ছিল। যা গিয়ে ফাইন্যান্স থেকে জেনে নাও যে ওদের 5 কোটি গাছ পোতার কথা ছিল ম্যানগ্রোভ, যেটা হচ্ছে সুন্দরবনে। আর তাছাড়া ওই যে ঘাসের যে গাছগুলো, যেগুলো দিয়ে নদীর ভাঙন আটকানো যায়, সেটা তোমরা কেন এই মাটির ব্রিজ না করে, মাটিতে টাকা না দিয়ে, মাটি তো গলে যাবে। তুমি যে গাছটা এতটা শিকড় নিয়ে আটকে রাখছে, সেইটা তুমি এই পদ্ধতিতে অনেকে নিচ্ছে, আমরা সাকসেসফুল হয়েছি। আমি আগের বছরেও বলেছিলাম, চুন্নি নদীতে এই কাজটা সেলিম করেছিল ফার্স্ট। কল সেলিম এবং জিজ্ঞেস করে নাও, ও যখন ডিএম ছিল
তখন নদিয়াতে করেছিল। ফরেস্ট মাল্টিপ্লাই করে এই কাজটা বানায় ফরেস্ট মাল্টিপ্লাই করবে কবে করবে? ফরেস্টে যে টাইম লাগে, ওদের এত বড় কাজ করার কোনো ক্যাপাসিটি নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর জন্য আপনাকে একটা অন্য টিম তৈরি করতে হবে, ডিজাস্টার থেকেই একটা টিম তৈরি করতে হবে, যে টিম সকলের সাথে কোঅর্ডিনেট করে এই কাজটা করবে। আর এটা তো লাইটলি করলে হবে না, এটা এক্সপার্টসদের একটু ওপিনিয়নও নিন। কলকাতা কর্পোরেশন ঠিক আছে বিনোদ? ম্যাম এখানে সব ঠিক আছে। এবার তো গাছ খুব বেশি পড়েনি, আমাদের প্রিপারেশন ছিল প্রায় 40-50টা গাছ ছিল, সেগুলো চাপ করে রিমুভ করতে হচ্ছে। এখন ম্যাম বৃষ্টি খুব জোরে হচ্ছে, আর ওইদিকে হাই টাইড আছে ম্যাম, বলে পঞ্চায়েত করে গেছে। কিছু কিছু জায়গা আমরা ওয়াটার লকিং এর কমপ্লেন পেয়েছি, বাট ভেরি নেক্সট 2 আওয়ার ম্যাম জলগুলো নেমে যাবে। 2 ঘন্টার মধ্যে নেমে যাবে, তারপরে যদি না নামে আজকে রাত্রেও মনে হয় হাই টাইড হবে নাকি? আজকে রাত্রেও হাই টাইড হবে, রাত্রিটাও একটু নজরে রেখো। কালকে পুলিশ একটু নজরে রেখেছিল, আজকের দিনটাও কিন্তু নজরে রাখতে হবে। একেতে জল হচ্ছে, তারপরে ঘূর্ণিঝড়, তারপরে হাই টাইড, আজকে রাত্রেও এটা থাকবে। সুতরাং এটা একটু দেখে রাখতে হবে আজকের দিনটা পর্যন্ত। আর যে সব রাস্তাগুলো ওয়াটার লগিং থাকবে সেগুলো পাম্প সেট দিয়ে বা যেমন করে জলটা যে পাস করবে, পাস করার জায়গাও তো নেই, সুতরাং সেগুলোকে নজর রাখতে হবে যে আফটার 2 আওয়ার্স 3 আওয়ার্স যাতে জলটা নেমে যায় সেটা দেখতে হবে। আর বৈদ্যুতিক যাতে কোনো রকম জলের সাথে কানেক্টেড না হয় সেটাও গতকাল যেভাবে নজর দেওয়া হয়েছিল লক্ষ্য রাখা হবে। এনডিসিএস এর সঙ্গে আমরা নিরন্তর প্রতি ঘন্টায় কথা বলছি ম্যাম, ওরা খুব হেল্প করছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই মিলে হেল্প করছে, আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে, সবাই একসাথে কাজ করছে। সুরেশ, তোমাদের সব ঠিক আছে? পাওয়ার সেক্রেটারি সুরেশ, নো রেসপন্স, নেই মনে হয়। সুরেশ না, এখন হয়তো নেই, ও ঘরটা খালি। ঠিক আছে, মিস্টার এমবি রাও, আপনার পঞ্চায়েত সব ঠিক আছে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। ওখানে প্রচুর রাস্তা ভেঙে গেছে ম্যাডাম, এখনো অনেক রাস্তা জলের তলে আছে, সেজন্য এস্টিমেট আমরা বলেছি খুব কম, এটা আরো বাড়বে ম্যাডাম। বাড়বে, কিন্তু তা আগে থেকে বেশি বলতে পারেন, কারণ এখন থেকে কম বলছেন, পরে বেশি চাইলে পাবো কোত্থেকে? আপনি একটা কাজ করুন, আপনার যে পথশ্রী যে প্রজেক্ট চলছে তাতে আপনারা 46,000 কিলোমিটার রাস্তা করছেন, সেই রাস্তার মধ্যে এই রাস্তাগুলোকেও নিয়ে নিন। 46,000-এর জায়গায় দরকার হলে 50,000 হবে, কিন্তু আপনারা এই রাস্তাগুলোকে তার সাথে নিয়ে নিন। আর একটা হচ্ছে সাদা পাথর ব্যবহার করবেন না দয়া করে। নর্থ বেঙ্গলে যেটা করে তিস্তার সাদা পাথর নিয়ে আর রাস্তাগুলো ফটাফট ভেঙে যায়, এটা করবেন না। ব্ল্যাক স্টোন, যেটা স্ট্রং স্টোন ব্যবহার করুন, যাতে রাস্তাগুলো ভেঙে না যায়। যতটুকু করবেন ভালো করে করব, যাতে 1 বছরে ভেঙে না যায়। আর রাস্তা আমি বলে দিয়েছি 3 বছর গ্যারেন্টি থাকবে, যদি জলে টলেও ভেঙে যায় যে কোম্পানি করবে সেই কোম্পানিকে 3 বছর মেনটেনেন্স করতে হবে। সেটা আপনারা দেখছেন কি দেখছেন না? যে রাস্তাটা ধরুন আগের বার আমি আমফানের রাস্তা করলাম, টাকা দিলাম, এবার রাস্তাটা ভেঙে গেল, তা সেই কোম্পানির দায়িত্ব তো রাস্তাটা তৈরি করবার, এবার আমার দায়িত্ব নয়। ইন্স্যুরেন্স কেন করে লোকে? তাহলে ওদের বলো ওই রাস্তাগুলো করে দিতে, তা নাহলে তো আমরা ওদের কাছে করব, আমরা ওদের কাছ থেকে বলবো যে তাহলে আমাকে দাও। ন্যাচারালি ও না করতে পারলে আমার কম্পেনসেশন দেবে না, আমি করে দেবো। আইদার হি হ্যাজ টু ডু, আদারওয়াইজ গভর্নমেন্টকে করতে পারবো। গভর্নমেন্টের যে ক্লজ আছে অলরেডি 3 বছর পর্যন্ত রাস্তা সামলাবে, সুতরাং 3 বছর পর্যন্ত দেখতে হবে। তোমরা শুধু মনিটরিংটা করতে দাও। মিস্টার রাও, ইউ আর বিজি, টু মাচ বিজি ফর দিস কোঅপারেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড দিস ডিপার্টমেন্ট। তুমি একটা অফিসার কাউকে দাও, নোডাল অফিসার, যে রাস্তাগুলোকে কোঅর্ডিনেট করবে, পথশ্রীটাকে, আর পথশ্রীর মধ্যে এগুলোকে ঢুকাবে। একটা লাইন বলতাম ম্যাডাম, বলো। আমরা টিম অলরেডি দুর্যোগের আগে আমরা রেডি করে বসে আছি, অলরেডি কাজে নেমেছে ম্যাডাম, এটা আমরা কোনো অসুবিধা হবে না। চলো না হলে আরো যেগুলো ভেঙে গেছে আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, শরীরের যত্ন নিও। তোমার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন ভালো আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কি আছে আর এখন? এগ্রিকালচার
তো মিনা আছি, হ্যাঁ। আমরা আপনি যেরকম কালকে বললেন, আজকে আমি ভাবছি জেলাগুলো কোনো কথা বলুন জল বের করার জন্য সব জায়গায় যখন জল বেরোর জায়গায় নেই সব পৌঁছে দিয়েছে। কালকে থেকে যেখান থেকে তুমি প্রদীপদাকে একটু কনসাল্ট করে, ওরা জানে। এক হচ্ছে তুমি জল সাফ করে দাও, পাম্প দিয়ে বের করে দাও, আর দুই হচ্ছে স্বর্ণধান, যেটা আমরা লবণাক্ত জলে লবণাক্ত মাছে আমরা কাজে লাগাচ্ছি, যাতে আমার লোকসান না হয়। মেনলি বাজারের জল আছে না, তেলে আছে, আমরা পানের বরজ থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে। ওখানে কি নন্দিনী আছে? ওটা কি নন্দিনী না রোশনি? অন্তরা আছে। কেএমডিএ তোমাদের কিছু রিয়াকশন হয়েছে অন্তরা? আমাদের কেএমডিএ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত আছি, এতক্ষণ কোনো মেজর প্রবলেম হয়নি। আমাদের এখানে যত ওয়াটার সাপ্লাই সিস্টেম আমরা 18টা বিভিন্ন কলকাতা